হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এলিভেশন ইন বয়লিং পয়েন্ট আর ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট থিওরি পার্টটা। আজকে আমরা ওই দুটো টপিকের উপরে নিউমেরিক্যাল সলভ করব। প্রথম নিউমেরিক্যালসটা অর্থাৎ প্রথম প্রবলেমটা আমরা অলরেডি লিখেছি, দেখো সেটা হচ্ছে যে 30 গ্রাম অফ ইউরিয়া ইজ ডিজলভড ইন 100 গ্রাম অফ ওয়াটার। 100 গ্রাম জলে মেশানো হয়েছে 30 গ্রাম ইউরিয়া। জলের কেবি আর কেএফ দেওয়া আছে 0.52 আর 1.6। আর ক্যালকুলেট করতে বলেছে ডেল্টা টিবি, মানে যতটা এলিভেশন হলো বয়লিং পয়েন্টে সেটা। টিবি ড্যাশ সলিউশনের বয়লিং পয়েন্ট, ডেল্টা টিএফ ফ্রিজিং পয়েন্টের ডিপ্রেশন কতটা হচ্ছে, আর টিএফ ড্যাশ মানে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন। এখন প্রবলেমগুলো যখন পরীক্ষায় আসবে তখন এইরকম এতগুলো জিনিস একসঙ্গে বের করতে দেবে না, একটা বা দুটো ম্যাক্সিমাম থাকে। এখন যেহেতু একই ডেটা নিয়ে আলাদা আলাদা রকমের প্রবলেম সলভ করা যায়, তাই আলাদা আলাদাভাবে সলভ না করে একবারেই সলভ করে দেওয়া হচ্ছে যাতে করে টাইমটা একটু সেভ হয়। এখন দেখো আমরা ফর্মুলা কি শিখেছিলাম যে ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু মোলালিটি। মোলালিটি ডেফিনিশন ছিল W2 ইন্টু 1000 আর W1 ইন্টু M2। ঠিক আছে, ডেল্টা টিবি বের করতে হবে। কেবির ভ্যালু দেওয়া আছে কত দেখো 0.52, তাহলে 0.52 ইন্টু W2 হচ্ছে 30 গ্রাম ইউরিয়া মিশিয়েছি আর 100 গ্রাম জলের মধ্যে। ইউরিয়ার M2 হচ্ছে ইউরিয়ার মোলার মাস, ইউরিয়ার মোলার মাস হচ্ছে 60, তাহলে কত হচ্ছে দেখো, এটা হয়ে গেল 2, এটা হয়ে গেল 500, মানে 5 হয়ে গেল এটা, তাহলে 5 ইন্টু 0.52 2.6 হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে দেখো একটা আমাদের আনসার বেরিয়ে গেল। ডেল্টা টিবি যদি 2.6 হয় তাহলে টিবি ড্যাশ ইকুয়াল টু কত, ডেল্টা টিবি প্লাস টিবি, এই ছিল ফর্মুলা। তাহলে 2.6 প্লাস 100, যদি 100 করি তাহলে ডিগ্রি সেলসিয়াস লিখব, আর আমি এটাও করতে পারি যে প্লাস 373, তাহলে আমি কেলভিন লিখব। ঠিক আছে, দুটোই চলবে। তাহলে 102.6 ডিগ্রি সি অথবা 373 আর 375.6 কেলভিন। তাহলে এটা হচ্ছে টিবি ড্যাশ, অর্থাৎ এই দুটো আমাদের সলভ করা হয়ে গেল। ঠিক আছে, এবার তোকে এখান থেকে আরেকটা জিনিস, এই যে পোর্শনটা এইটা হচ্ছে আমাদের মোলালিটি। আমরা 0.52কে কত দিয়ে মাল্টিপ্লাই করলাম, 5 দিয়ে, মানে 30 আর 60 এখানে 2 হয়েছিল, আর এটা 500 হলো, তাহলে 100 আর 500 মানে এটা এইটার ভ্যালু এসেছিলো আমাদের 5। তার মানে আমরা এটা বলতে পারি যে মোলালিটি অফ দ্য সলিউশন হচ্ছে 5, রাইট? তাই যদি হয় তাহলে ডেল্টা টিএফ কত হবে, কেএফ ইন্টু মোলালিটি। তাহলে আমাদের খালি মোলালিটির ভ্যালু এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে 1.86 ইন্টু 5 যা হবে না, হ্যাঁ 9.3 হচ্ছে। তাই যদি হয় তাহলে টিএফ এর ফর্মুলা কী আছে, টিএফ ড্যাশের ফর্মুলা কী আছে, ডেল্টা টিএফ, ঠিক আছে, মাইনাস টিএফ। এটা কোত্থেকে এসেছিল, উল্টো করলাম, টিএফ মাইনাস ডেল্টা টিএফ। অ্যাকচুয়ালি আমাদের ডেল্টা টিএফটা ছিল হচ্ছে টিএফ মাইনাস টিএফ ড্যাশ, এই ছিল আমাদের ফর্মুলা। তাহলে টিএফ ড্যাশ ইকুয়াল টু টিএফ মাইনাস ডেল্টা টিএফ, মানে যদি 0 লিখি টিএফটা, মানে জলের ফ্রিজিং পয়েন্ট যদি 0 বলি তাহলে এটা ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে, সুতরাং আমাদের ভ্যালুটা আসবে মাইনাস 9.3 ডিগ্রি সেলসিয়াস। আর যদি আমি 0 না লিখে এখানে 273 লিখি তাহলে এটা হয়ে যাবে কেলভিন। ঠিক আছে, 273 থেকে 10 গেল মানে 263.7 কেলভিন। তাহলে এটা হচ্ছে আমাদের টিএফ ড্যাশ, আর এটা হচ্ছে আমাদের ডেল্টা টিএফ। ওকে, দেখো পরেরটা। দেখো সেকেন্ড প্রবলেমটা হচ্ছে বয়লিং পয়েন্ট অফ অ্যান অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশন মানে জলীয় দ্রবণ, মানে জলটা হচ্ছে সলভেন্ট, দিয়ে দিয়েছে 100.13 ডিগ্রি সি। তাহলে টিএফ ড্যাশ টিবি ড্যাশ অর্থাৎ সলিউশনের
বয়েলিং পয়েন্ট দিয়েছে 100.13 ডিগ্রি সি, তাহলে ডেল্টা টিবি নিশ্চয়ই 0.13 ডিগ্রি। ঠিক আছে, ডেল্টা টিবিটা এত ডিগ্রি সেলসিয়াসও বলতে পারি, কেলভিনও বলতে পারি, ওই জন্য আমি এখানে ইউনিট লিখলাম না। ক্যালকুলেট ইটস ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, টিএফ ড্যাশ এবার বের করতে বলেছে। তাহলে টিএফ ড্যাশ বের করা মানে হচ্ছে ডেল্টা টিএফ আগে বের করতে হবে। ডেল্টা টিএফ বের করতে হবে হলে কি জানতে হবে? কেএফ আর মোলালিটি। কেএফ তো দেওয়াই আছে, তাহলে এই ডেটা থেকে আমাকে আগে মোলালিটি বের করে নিতে হবে। তাহলে আমরা কি জানি যে ডেল্টা টিবি ইকুয়াল টু কী হবে? কেবি ইন্টু মোলালিটি। কেবি কত? 0.52 ইন্টু মোলালিটি হচ্ছে, তাহলে এম কত হচ্ছে দেখো 0.13 বাই 0.52। ঠিক আছে, তাহলে 1/4 মানে 0.25 আর কি। তাহলে এটি যদি মোলালিটি হয়ে যায় তাহলে আমি ডেল্টা টিএফ এখন বের করতে পারবো। দিস ইকুয়াল টু কেএফ ইন্টু মোলালিটি। তাহলে কেএফ হচ্ছে 1.86 ইন্টু 1/4 কত হচ্ছে? 4 4 16 আবার 4, তাহলে না 26, 4 6 24.645। তাহলে টিএফ ড্যাশ কত হবে? টিএফ মাইনাস ডেল্টা টিএফ, তার মানে 0-465 ডিগ্রি সেলসিয়াস, মানে মাইনাস 0.465 ডিগ্রি সেলসিয়াস। এইটা হয়ে গেল আমাদের সলিউশনের টিএফ। ঠিক আছে, তাহলে এখানে কী ছিল? বয়েলিং পয়েন্ট দেওয়া ছিল সলিউশনের ফ্রিজিং পয়েন্ট বের করতে বলছে। সলিউশনের বয়েলিং পয়েন্ট দেওয়া আছে মানে ডেল্টা টিবি জানি, ডেল্টা টিবি থেকে মোলালিটি বের করলাম। মোলালিটিটা এবার ডেল্টা টিএফের ইকুয়েশনে পুট করে ডেল্টা টিএফ, সেখান থেকে টিএফ ড্যাশ। ওকে, দেখো পরের অঙ্কটায় বলছে ফ্রিজিং পয়েন্ট অ্যান্ড কেএফ অফ ন্যাপথলিন। কেএফ অফ ন্যাপথলিন বলে দিয়েছে 5.7 ডিগ্রি সি হচ্ছে ফ্রিজিং পয়েন্ট, আর কেএফ হচ্ছে 7। কেএফ দিয়েছে ন্যাপথলিনের, সুতরাং ন্যাপথলিন হচ্ছে এখানে সলভেন্ট। এবার বলছে যে when 2 গ্রাম অফ অ্যান আননোন এনভিএস মানে নন ভোলাটাইল সলিউট মেশানো হয়েছে ইন 40 গ্রাম অফ ন্যাপথলিন, 40 গ্রাম ন্যাপথলিনে মেশানো হয়েছে, ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন বিকামস 1.5। তার মানে দেখো টিএফ ড্যাশ হচ্ছে 1.5 ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন, আর টিএফ কত? ওই যে 5.7। তাহলে এখান থেকে আমরা ডেল্টা টিএফ পেয়ে গেলাম। ডেল্টা টিএফ মানে টিএফ মাইনাস টিএফ ড্যাশ, তাহলে 5.7 মাইনাস 1.5, তার মানে কত হচ্ছে? 4.2 হচ্ছে ডেল্টা টিএফ। এখন বের করতে বলেছে আমাদেরকে মোলার মাস। মোলার মাস বের করার ফর্মুলা কি? একই ফর্মুলা, যে ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ ইন্টু মোলালিটি। মোলালিটির জায়গায় আমরা লিখব W2 1000 W1 M2। কেএফ হচ্ছে কত? 7, আর W2 হচ্ছে 2 গ্রাম মেশানো হয়েছে, এই যে 2 গ্রাম এনভিএস ইন্টু, আর এখানে কত গ্রাম? 40 গ্রাম ন্যাপথলিন, আর M2 হচ্ছে আমাকে বের করতে হবে। ডেল্টা টিএফ হচ্ছে আমার 4.2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, এখানটায় 2 হয়ে গেল, এখানটা হয়ে গেল 50, তাহলে M2 ইকুয়াল টু 7/4.2 নিচে আসছে ইন্টু 50, এটা কত হবে? 6 7 42, তাই তো 0.6, তার মানে 500/6 যা হবে কত হবে? 6 8 48, 3 6 18, মানে এরকম হয়ে গেল 83.33। এটা হচ্ছে আমাদের নন ভোলাটাইল সলিউটের মোলার মাস। ঠিক আছে, এতটাই সোজা, খালি ফর্মুলা জানো, ফর্মুলায় ভ্যালু পুট করো, ক্যালকুলেশন করো, দ্যাটস ইট। পরেরটা দেখো, ফ্রিজিং পয়েন্ট অফ অ্যান অ্যাকুয়াস সলিউশন অফ 10% বাই মাস গ্লুকোজ সলিউশন ইজ -2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্লুকোজের একটা সলিউশনের ফ্রিজিং পয়েন্ট মানে টিএফ ড্যাশ হচ্ছে -2 ডিগ্রি সি, সুতরাং ডেল্টা টিএফ কত? 2, কারণ অ্যাকুয়াস সলিউশন যখন, তাহলে সলভেন্ট হচ্ছে জল, জলের যদি 0 হয় তাহলে 0 মাইনাস -2 মানে 2 হয়ে গেল। এবার 10% বাই মাস, এটার মানে কি? এটার মানে হচ্ছে 10 গ্রাম গ্লুকোজ
10 গ্রাম গ্লুকোজ ইন 100 গ্রাম সলিউশন, 100 গ্রাম ওয়াটার না কিন্তু, ঠিক আছে, বি কেয়ারফুল, 100 গ্রাম সলিউশন। তাহলে W2 হচ্ছে 10 গ্রাম আর W1 মানে জল হচ্ছে কত 90 গ্রাম, কারণ টোটালটা হচ্ছে কত 100, ঠিক আছে। তাহলে গ্লুকোজের কী কী ডেটা দেখো অ্যাভেলেবেল, এই কটা ডেটা অ্যাভেলেবেল আছে। এখান থেকে বলছে ফ্রিজিং পয়েন্ট অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন 20% বাই মাস অফ, কী লেখা আছে এটা, ফাইন্ড ফ্রিজিং পয়েন্ট অফ অ্যান অ্যাকোয়াস সলিউশন অফ বাই মাস, এটা আর লাগবে না, এটা ইউরিয়া, ঠিক আছে, ইউরিয়া। তো গ্লুকোজের একটা সলিউশনের ডেটা দেওয়া আছে, সেখান থেকে ইউরিয়ার বের করতে বলেছে। কী বের করতে বলেছে? ফ্রিজিং পয়েন্ট। এখানে যেটা দেওয়া নেই সেটা হচ্ছে জলের কেএফ, জলের কেএফটা আননোন ভেবে নিয়ে অঙ্কটা করতে হবে। অর্থাৎ গ্লুকোজের যে ডেটাগুলো দেওয়া আছে এখান থেকে আমাকে জলের কেএফটা বের করতে হবে। দেখো ডেল্টা টিএফ মানে হচ্ছে আবারও কেএফ ইন্টু W2 ইন্টু 1000 আর W1 M2। এবার দেখো এটা হচ্ছে 2, কেএফটা অ্যাকচুয়ালি এখানে বের করতে হবে। W2 কতটা 10 আর এটা 1000 আর এটা 90 আর M2, M মানে হচ্ছে গ্লুকোজের M হচ্ছে কত 180। তাহলে কি হচ্ছে দেখো এখানে, তাহলে কেএফ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 2 ইন্টু 9 ইন্টু 18 বাই 100, ঠিক আছে। যাই হোক এটা যা আসলো থাক, আপাতত আমরা ক্যালকুলেট করছি না, কারণ এইটাই আমাকে ব্যবহার করতে হবে নেক্সট ইউরিয়াতে। ইউরিয়ার ক্ষেত্রে কি দেওয়া আছে, ইউরিয়া সলিউশনের ক্ষেত্রে 20% বাই মাস, তাহলে W2 হচ্ছে 20, সুতরাং W1 হচ্ছে কত 80, ঠিক আছে। ইউরিয়ার M2 কত 60, তাহলে আমরা ফর্মুলায় বসাই এবার ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ এর জায়গায় এটা বসিয়ে দিই, আর এখানে ফর্মুলা লিখছি না, 100, এটা হয়ে গেল কেএফ ইন্টু W2 ইন্টু 1000 W1 ইন্টু M2, তাহলে এই হয়ে গেল আমাদের ডেল্টা টিএফ, ঠিক আছে। কী করে ক্যালকুলেট করি দেখো, এটা হয়ে গেল 10, ঠিক আছে, একটা এখানে এটা, তাহলে এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 2, এই 6 আর 18 কেটে এখানে হয়ে গেল 3, ঠিক আছে। তাহলে 27 বাই 2, তাহলে 13.5 হয়ে গেল আমাদের ডেল্টা টিএফ। তাহলে ন্যাচারালি টিএফ ড্যাশ কত হবে 0 মাইনাস 13.5 সমান মাইনাস 13.5 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটা। আর এখানে 273 যদি বসাতাম 0 জায়গায়, তাহলে যা আসতো ভ্যালু সেটা হয়ে গেল কেলভিন। তাহলে এইটা হচ্ছে আমাদের এই ফ্রিজিং পয়েন্ট অফ 20% ইউরিয়া সলিউশন, ঠিক আছে। পরেরটা দেখো, অনেকগুলো ডেটা আছে, একটু কেয়ারফুলি অঙ্কটা পড়তে হবে, বেশ ভালো একটা অঙ্ক। দেখো এলিভেশন ইন বয়লিং পয়েন্ট is 0.4 Kelvin for a solution in which 0.512 gram naphthalene is dissolved in CCl4। তাহলে CCl4 হচ্ছে সলভেন্ট, ন্যাপথ্যালিন হচ্ছে সলিউট। ন্যাপথ্যালিনের কতটা দেওয়া আছে 0.512, তাহলে এটা হচ্ছে W2 হচ্ছে 0.512 গ্রাম। এবার দেখো ডেল্টা টিবিটা 0.4 কেলভিন, যেহেতু ডেল্টা টিবি মানে এলিভেশন মানে হচ্ছে ডিফারেন্স, সুতরাং এখানে এটা কেলভিন হওয়াও যা ডিগ্রি সেলসিয়াস হওয়া একই ব্যাপার। সুতরাং এটা নিয়ে বেশি কনফিউজড হয়ে লাভ নেই। অনেকে আবার কী করে এখান থেকে সেলসিয়াস বানিয়ে নেয় 273 দিয়ে যোগ বিয়োগ করে, সেইটা করলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। যখনই ডেল্টা টিবি বা ডেল্টা টিএফ দেওয়া থাকবে সেইখানে ইউনিটটা কোনো ফ্যাক্টর নয়, সেলসিয়াস হোক বা কেলভিন হোক একই। তো এবার বলছে while a solution of 1.2 গ্রাম অফ অ্যান আননোন সলিউট, এটা আলাদা আর একটা সলিউশনের কথা বলছে। তাহলে আমরা কি করব, সবার আগে এই যে সলিউশনটা ন্যাপথ্যালিন যেখানে CCl4 এর মধ্যে ডিজলভ করা হয়েছে সেইখানকার ডেটাগুলো থেকে আমরা একটা ইকুয়েশন বানানোর চেষ্টা করব। ইকুয়েশনটা কি দেখো, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি দেওয়া নেই, CCl4 এর কেবি দেওয়া নেই, তাহলে কেবি ইন্টু মোলালিটি
মোলারিটি মানে W2 মানে 0.512, W2 ইন্টু 1000 আর W1 CCl4, এখানে কতটা CCl4 সেটাও দেওয়া নেই, তাহলে W1 দেওয়া নেই। W2 সরি M2 ন্যাপথালিন, ন্যাপথালিন হচ্ছে ফর্মুলা হচ্ছে C10H8, ঠিক আছে। তাহলে এটা 120 আর এটা 8, 128। তাহলে এই একটা ইকুয়েশন আমরা পেলাম। এখান থেকে আননোন কী কী দেখো, কেবি আর W1 দুটো আননোন জিনিস আছে কিন্তু। আচ্ছা আমরা যদি একটু এটাকে সলভ করার চেষ্টা করি। আচ্ছা তো দেখো এইখানটায় পয়েন্ট উঠে গিয়ে এখানে 1000 এসে গেল এবং 1000 আউট হয়ে গেল, আর এটার সঙ্গে এটা নিশ্চয়ই একটা হবে, নিশ্চয়ই 3 4, হ্যাঁ এটা 4 হয়ে যাচ্ছে। 4 যদি হয়ে যায় তাহলে এইটা 0.1 হয়ে যাচ্ছে, তাহলে W1 ইকুয়াল টু কেবি বাই 0.1, তাই তো, তার মানে 10 কেবি, W1 ইকুয়াল টু 10 কেবি হয়ে গেল। তাহলে এবার এই ডেটা আমি কোথায় কাজে লাগাবো, পরেরটায়, কারণ কেবির ভ্যালু আমাকে ওখানে বসাতে হবে। আর কেবির থেকেও বড় কথা হচ্ছে দেখো পরেরটা খুব ভালো করে পড়ে দেখো, হোয়াইল এ সলিউশন অফ এত গ্রাম, তাহলে এটা W2 অফ অ্যান আননোন সলিউট। তাহলে সেকেন্ড কেস যেটা হচ্ছে আমাদের, সেখানে W2 হচ্ছে 1.2 গ্রাম ইন দ্য সেম মাস অফ CCl4, ঠিক আছে। CCl4 এর মাসটা সেম, তার মানে W1টা এখানে যা ছিল সেটাই, দ্যাট ইজ 10 কেবি। তাহলে W1 এর ভ্যালু হয়ে গেল 10 কেবি। এই জন্য আমি এখানে W1 আর কেবি রিলেশনটা বের করতে চাইলাম। এবার বলছে এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট হচ্ছে 0.6, তার মানে ডেল্টা টিবি এখানে 0.6। তাহলে আবারও ওই ফর্মুলা আমি ইউজ করি, দেখি কি হচ্ছে। তাহলে ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু দেখো কেবির ভ্যালু আমি কেবিই লিখলাম, কারণ আগেরটা তো কেবি লিখেছিলাম, CCl4 এর কেবি দেওয়া নেই, আর কেবিটা আউট হয়ে যাবে কারণ এখানে W1 এর মধ্যেও একটা কেবি টার্ম আছে। তাহলে W2 হচ্ছে কত, 1.2, W2 ইন্টু 1000 আর W1 এর জায়গায় লিখবো 10 কেবি ইন্টু M2। এবার M2টাই বের করতে বলেছে, ক্যালকুলেট মোলার মাস অফ দ্য সলিউট, এই যে আননোন সলিউটটা সেটা। তাহলে এখানে দেখো কেবিটা আউট হয়ে গেল, এটা 10 মানে একটা 0 এখানে আউট হয়ে গেল, এটা হয়ে গেল তাহলে কত বলো তো, 120 হয়ে গেল ওটা। তাহলে 120 বাই যদি M2 হয়, তাহলে M2 ইকুয়াল টু 120 বাই 0.6, মানে এটা যদি 1200 হয়ে যায় তাহলে M2 হয়ে গেল আমাদের 200, ঠিক আছে। তাহলে এইভাবে এই পার্টিকুলার প্রবলেমগুলোতে একটা ডেটা দেওয়া থাকে, সেইটা ইউজ করে সেকেন্ড ফর্মুলায় পুট করলে আমরা আনসারটা পেয়ে যাই। এরকম টাইপের কিছু অঙ্কও থাকে, খুব একটা কঠিন অঙ্ক কিছু নয়, জাস্ট ভ্যালু পুট করাই, কিন্তু যেহেতু একটু ডেটাগুলো বেশি বেশি আছে, একটু কেয়ারফুলি অঙ্কগুলো পড়তে হবে, তাহলেই হয়ে যাবে। দেখো পরেরটায় বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ আইস দ্যাট উইল বি সেপারেটেড আউট অন কুলিং এ সলিউশন। একটা সলিউশন আছে, অ্যাকুয়াস সলিউশন অবশ্যই, সলিউশনটাকে কুল করা হচ্ছে, ঠান্ডা করা হচ্ছে, করলে পরে কী হবে, সলিউশন থেকে আইসটা সেপারেট হয়ে যাচ্ছে, বরফটা সেপারেট হয়ে যাচ্ছে। এবার সেই সলিউশনে কী আছে না, 31 গ্রাম ইথিলিন গ্লাইকল আছে ইন 250 গ্রাম অফ ওয়াটার। এবার কুলিং করা হচ্ছে এই -9.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, মানে জলের মধ্যে ইথিলিন গ্লাইকল মেশানো আছে। লিখি তাহলে, ব্যাপারটা সুবিধা হবে বুঝতে, আগের অঙ্কগুলোর থেকে একটু আলাদা এই অঙ্কটা, কিন্তু খুবই ইন্টারেস্টিং ব্যাপার। দেখো এর সঙ্গে দেওয়া আছে তোমার 31 গ্রাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, ঠিক আছে, সংক্ষেপে লিখলাম আমি। এবার এটাকে কুল করছো, -9.3 ডিগ্রি সি পর্যন্ত এটাকে ঠান্ডা করা হচ্ছে। করলে পরে কি হচ্ছে, আইসটা সেপারেট হচ্ছে। তাহলে আইস কখন তৈরি হবে, জল থেকে, যখন সলিউশনটার মধ্যে যে সলভেন্ট আছে লিকুইড ওয়াটার, সেটা যখন আইসের সঙ্গে সাম্যাবস্থায় যাবে, ইকুইলিব্রিয়ামে যাবে, অর্থাৎ -9.3 ডিগ্রি সিটা হচ্ছে এখানে সলিউশনটার ফ্রিজিং পয়েন্ট। এইটা ওরা ইনডাইরেক্টলি বলছে। এবার এখানে বলছে যে কতটা আইস
সেপারেট আউট হয়ে যাবে সলিউশন থেকে। অ্যাকচুয়ালি ওয়াটারের সঙ্গে তো আইসটা ইকুইলিব্রিয়ামে আছে। এবার যতটা আইস তৈরি হবে এখান থেকে এক্স গ্রাম তৈরি হলো বরফ, আমি নিয়েছিলাম কতটা জল, 250 গ্রাম। তাহলে 250 গ্রাম জলের মধ্যে থেকে নিশ্চয়ই বরফটা তৈরি হবে। সাপোজ যদি 100 গ্রাম বরফ তৈরি হয়, তাহলে জল কতটা পড়ে থাকবে, 150 গ্রাম। তাহলে এখন 150 গ্রাম জলের মধ্যে, মানে এই ফ্রিজিং পয়েন্টে এসে 150 গ্রাম জলের মধ্যে তোমার ওই 31 গ্রাম ইথিলিন গ্লাইকলটা ডিজলভ থাকবে, বাকি 100 গ্রাম জলটা আইস হয়ে সিস্টেম থেকে সেপারেট আউট হয়ে যাবে। তাহলে আমাকে মেনলি কি বের করতে হবে, যে -9.3 ডিগ্রি সি, মানে যখন সলিউশন ফ্রিজিং পয়েন্টে পৌঁছচ্ছে সেই সময়ে সলিউশনের মধ্যে কতটা জল আছে, মানে কতটা সলভেন্ট আছে, অর্থাৎ W1 বের করতে হবে। W1 যদি 100 বেরোয়, তাহলে কতটা আইস সেপারেট হয়ে গেল, 250 - 100। W1 যদি 25 বেরোয়, 25, তাহলে কতটা তাহলে আইস সেপারেট হলো, 250 - 25, এতটা। তাহলে মোট কথা হচ্ছে আমাকে এখানে W1 অফ ওয়াটার এটা বের করতে হবে। এবার এখানে কিন্তু 31 গ্রাম ইথিলিন গ্লাইকলটাই কিন্তু এই W1 গ্রাম জলের মধ্যেই ডিজলভ থাকছে। এই সলিউশনটার টেম্পারেচার হচ্ছে -9.3 ডিগ্রি সি। ঠিক আছে, এখানে আমি -9.3 ডিগ্রি না লিখে এখানে আমি কুলিং লিখি, তাহলে ব্যাপারটা বোঝাতে সুবিধা হবে। তো এইটা একটা খুব কমন টাইপের প্রবলেম, কিছুই নেই এখানে অঙ্কটার মধ্যে। আমাকে খালি মনে রাখবে যখন এরকম আইস সেপারেট আউট হওয়া বা যে কোনো সলভেন্টটা আলাদা হয়ে যাচ্ছে, কঠিন হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যা থাকলেই আমাকে W1 বের করতে হবে। যদিও প্রবলেমের মধ্যে একটা W1 দেওয়া থাকবে, এত গ্রাম অফ ওয়াটার, এইটা ব্যবহার করে প্রবলেম সলভ করবো না, এটা সলভ করার পরে ফাইনালি ওইটাকে ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি করছি দেখো, তাহলে ডেল্টা টিএফ হচ্ছে কত, 9.3 নিশ্চয়ই। ডেল্টা টিএফ ইকুয়াল টু KF ইন্টু এমের জায়গায় কত লিখবো, W2 কত 31, W2 ইন্টু 1000, আর W1টা বের করতে হবে যেটা বললাম, আর এম হচ্ছে ইথিলিন গ্লাইকল মানে হচ্ছে CH2OH আর CH2OH হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে দেখো 12 আর 2 14, 15 আর 16 31 মানে 62 হয়ে গেল। তাহলে এখান থেকে কি করব, এটা 2 হয়ে গেল, এটা 500 হয়ে গেল। তাহলে W1 ইকুয়াল টু 1.86 ইন্টু 500/9.3। আচ্ছা, এটাকে যদি 18 ভাবি, আর 18 5 18 90 হয়। ঠিক আছে, এটাকে 5 দিয়ে গুণ করলে কত হবে, 5 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে একদমই। তাহলে এটা 5 হয়ে গেল, তাহলে এটা কত হয়ে গেল দেখো, 100 হয়ে গেল। 100ই আমরা বলছিলাম একটু আগে, এবং সেটা মিলেও গেল। তাহলে W1 আমাদের 100 গ্রাম। এই W1 100 গ্রাম মানে কি, মানে হচ্ছে এই যে সলিউশনটা আছে -9.3 ডিগ্রি সি টেম্পারেচারের সলিউশন, এই সলিউশনের মধ্যে সলভেন্ট আছে কত, জল আছে কত, 100 গ্রাম। টোটাল জল নিয়েছিলাম কত, 250 গ্রাম। তাহলে কতটা জল বরফ হয়ে বেরিয়ে গেছে, 250 - 100। ঠিক আছে, বোঝানো গেল আশা করা যায়। তাহলে অ্যামাউন্ট অফ আইস সেপারেটেড আউট, আর লিখছি না আমি, 250 - 100 গ্রাম, তাহলে 150 গ্রাম। 150 গ্রাম আইসটা সেপারেট আউট হয়ে গেল, আর সলিউশনে পড়ে থাকলো 100 গ্রাম জল। নেক্সট অঙ্কটা দেখো, বলছে 6.2 ml অফ ইথিলিন গ্লাইকল ইজ ডিজলভড ইন 54 গ্রাম অফ ওয়াটার। জলের মধ্যে ইথিলিন গ্লাইকল ডিজলভ করা হয়েছে, কিন্তু ইথিলিন গ্লাইকলের এখানে আয়তন দিয়ে দিয়েছে, ভলিউম দিয়ে দিয়েছে, মাস দেয়নি, যদিও আমাদের W2 দরকার। এবার বলছে ফ্রিজিং পয়েন্ট অফ দ্য সলিউশন দিয়েছে, ক্যালকুলেট ডেনসিটি অফ ইথিলিন গ্লাইকল, ডেনসিটি বের করতে বলেছে। অ্যাকচুয়ালি কী হচ্ছে এখানে, W2 আমাদের মানে দেওয়ার কথা আর কি প্রবলেমে, এখানে মাসের বদলে দেওয়া আছে ভলিউম। মাস আর ভলিউমকে নিশ্চয়ই ডেনসিটি নিশ্চয়ই রিলেট করে। তাহলে মাস ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেনসিটি আমরা জানি।
তাহলে ভলিউম কত দেওয়া আছে 6.2, তাহলে 6.2 ইন্টু ডি, এটাই হচ্ছে আমাদের W2। এখন এই ডিটাই আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। আর কি দেওয়া আছে, W1 54 গ্রাম। আর কি দেওয়া আছে, ডেল্টা টিএফ দেওয়া আছে। ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন এটা মানে ডেল্টা টিএফ হচ্ছে 3.4, 0 মাইনাস এটা করলে 3.4ই হয়। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে ডেল্টা টিএফ ইকুয়াল টু কেএফ। আচ্ছা কেএফ তো দেয়নি, আচ্ছা ওয়াটার, তো ওয়াটার মানে কেএফ 1.86, এটা ইমপ্লাইড, ঠিক আছে। কেএফ যদি দেওয়া না থাকে জলের, এবং কেএফ ছাড়া অন্য কিছু বের করতে বলেছে, সুতরাং জলের কেএফটা 1.86, আর শুধুমাত্র এই জলেরটা আমাদের মনে রাখতে হয় 1.86, আর কেবি হচ্ছে 0.52। তাহলে W2 হয়ে গেল কত দেখো, 6.2 ইন্টু ডি ইন্টু 1000, W1 কত 54 ইন্টু M2, আবারও ইথিলিন গ্লাইকল মানে 62, তাহলে এই 6.2 আর এই 62 এখানে 10 হয়ে গেল। তাহলে ডি ইকুয়াল টু কত হচ্ছে এখানে 3.4 ইন্টু 54, আর এখানে নিচে 100 ইন্টু 1.86, ঠিক আছে। তাহলে কত হচ্ছে দেখো 3 18 54, কিন্তু একটু বেশি হয়ে যাচ্ছে, এটা 1.8 থাকলে এটা ডিরেক্টলি হয়ে যেত। তাহলে 3 দিয়ে হলে 18, আর এখানে 3 দিয়ে হলে 3 6 18, আর 3 দুগুণে 6, ঠিক আছে। তাহলে 0.62 হচ্ছে, তাহলে আর একবার 0.31ই হয়ে যাক, আর এটা 9। তাহলে যেটা হবে, এবার কী করবো, এবারে যেটা করবো সেটা হচ্ছে যে এটা মানে 31ই হোক নিচে, আর ওটা মাল্টিপ্লাই করে দিই, 4 9 36 6 3 27 আর 3 30, 30.6 বাই 31, 30.6 মানে অলমোস্ট 31, মানে 1-এর থেকে একটু সামান্য কম, 0.99-এর পরে আরও কিছু ডিজিট থাকবে, যা থাকবে সেটাই আমাদের আনসার। 0.98, 0.95, 96 এরকম কিছু একটা অপশান থাকবে, সেটাই আনসার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের প্রবলেম, যেখানে আমাদের এটা একটা অন্য ধরনের হলো, যেখানে ডেনসিটি ক্যালকুলেট করতে বললো। দেখো পরটা বলছে 3.2 গ্রাম সেলেনিয়াম, সেলেনিয়ামের মোলার মাস দিয়েছে 79, মানে অ্যাটমিক মাস, ডিজলভড অ্যাজ ACN পলিমার। এটাকে পলিমার হিসেবে ডিজলভ করা হয়েছে কার মধ্যে, 200 গ্রাম বেনজিনের মধ্যে। তাহলে বেনজিন হচ্ছে সলভেন্ট, সেলেনিয়াম হচ্ছে সলিউট, তাহলে W1 হচ্ছে বেনজিনের 200 গ্রাম, আর W2 সেলেনিয়াম হচ্ছে 3.2 গ্রাম। এছাড়া বলে দিয়েছে দেখো সেলেনিয়ামের M হচ্ছে 79, আর সেলেনিয়ামকে ডিজলভ করা হয়েছে ACN, অর্থাৎ N সংখ্যক সেলেনিয়াম অ্যাটমস কম্বাইন করে পলিমারটা তৈরি করেছে। ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন, ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন মানে ডেল্টা টিএফ 0.245, আর KF দিয়েছে 4.9। ফাইন্ড দ্য ভ্যালু অফ N, N এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে সেলেনিয়াম যদি ACN অবস্থায় থাকে, অর্থাৎ অনেকগুলো সেলেনিয়াম যদি একসঙ্গে কম্বাইন্ড হয়ে যদি পলিমার তৈরি করে, তাহলে সেই পলিমারটার মোলার মাস কত হবে। এক একটার যদি মোলার মাস 79 হয়, তাহলে পলিমারের মোলার মাস অর্থাৎ M2 79 ইন্টু N হবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে এই করে ডেটা অ্যাভেলেবেল, এখান থেকে আমাদের বের করতে হবে ভ্যালু অফ N। তাহলে ডেল্টা TF ইকুয়াল টু KF ইন্টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 কত 200 ইন্টু M2-র জায়গায় আমরা লিখবো 79 ইন্টু N, ঠিক আছে। এবার এখান থেকে আমাকে N ক্যালকুলেট করতে হচ্ছে। তাহলে 200 আর এটা 5 হয়ে গেল, দেখো 2.45-এর ডবল হচ্ছে 4.9, তাই না। তাহলে এখান থেকে Nটা বেরিয়ে যাবে সহজেই। তাহলে N ইকুয়াল টু আমরা কী লিখবো দেখো 4.9 ইন্টু 3.2 ইন্টু 5
এখানে 79 আছে নিচে, আর এখানে 0.254 হয়ে গেল নিচে। তাহলে এটা 2 হয়ে যাবে, মানে এটা 20 হয়ে গেল এখানে, ঠিক আছে। 5 আর এটা 79। দেখো খুব, আমরা যদি একটু অ্যাপ্রক্সিমেশনে যাই, তাহলে এটা যদি 80 হয় তাহলে 5 আর এটা কেটে গিয়ে 16 হবে, আর 16 আর এটা কেটে গিয়ে হয়ে যাবে কত, 0.2। তার মানে n ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 হয়ে গেল, তাই তো। n ইকুয়াল টু হয়ে গেল 4। তাহলে এটাই হবে আমাদের আনসার। এবার এই যে আমরা অ্যাপ্রক্সিমেশনটা নিলাম, এটা না নিলে কি হতো, এটা 80-র বদলে 79 আছে, সুতরাং এটা যদি 80 আমরা ধরেছি, তো অ্যাকচুয়ালি তাহলে আমাদের এটা ভ্যালুটা একটুখানি বেশি হতো, মানে 4.0502 এরকম কিছু একটা হতো। এবার সেখান থেকে আমাকে তো এটা ইন্টিজারই ধরতে হবে, সুতরাং n ইকুয়াল টু 4। সুতরাং এটাই হচ্ছে আমাদের আনসার, n এর ভ্যালু হচ্ছে 4। ফাইনালি এটা যদি ফ্র্যাকশনে আসতো, সেটাকে নিয়ারেস্ট ইন্টিজারেই আমাকে নিতে হতো, ঠিক আছে। তো পরেরটা দেখো, এটা খুব একটা ভালো অঙ্ক। এখানে বলছে হাউ মেনি গ্রামস অফ গ্লুকোজ মাস্ট বি ডিজলভড ইন 100 গ্রাম অফ ওয়াটার। 100 গ্রাম জলে কতটা গ্লুকোজ মেশাতে হবে যাতে যে সলিউশনটা তৈরি হলো তাতে 105 ডিগ্রি ডিফারেন্স থাকে, কিসের না, সলিউশনটার ফ্রিজিং পয়েন্ট এবং সলিউশনটার বয়লিং পয়েন্টের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ সলিউশনের যে টিবি ড্যাশ আর সলিউশনের টিএফ ড্যাশ, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 105, এইটা মেনটেন করতে হবে। এখন টিবি ড্যাশ মানে আমরা কি জানি, টিবি ড্যাশ মানে টিবি প্লাস ডেল্টা টিবি, ঠিক আছে। আর টিএফ ড্যাশ মানে টিএফ মাইনাস, সরি টিএফটা লিখি আগে, টিএফ মাইনাস ডেল্টা টিএফ, ঠিক আছে। তাহলে দেখো এই যে টিবি মানে এখানে আমাদের সলভেন্টকে জল, তাহলে টিবি হচ্ছে 100, তাহলে 100 প্লাস ডেল্টা টিবি মাইনাস টিএফ হচ্ছে জলের 0 প্লাস ডেল্টা টিএফ হচ্ছে 105। তাহলে ডেল্টা টিবি প্লাস ডেল্টা টিএফ এই দুটোর ভ্যালু হচ্ছে কত, 5, ঠিক আছে। 105 আর এদিকে 100 মাইনাস হয়ে গেলে 5 হয়ে গেল। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো ডেল্টা টিবি মানে কি, কেবি ইন্টু এম, আর এটা কেএফ ইন্টু এম। তাহলে এম যদি কমন যায় তাহলে কেবি প্লাস কেএফ, সো দিস ইকুয়াল টু 5। এবার এই অঙ্কটা কিছু বলে দেয়নি, আবারও কেন বলে দেয়নি, কারণ জলের কেবি আর কেএফ আমরা জানি, এটা ওরা ধরে নিয়েছে। তাহলে জলের কেবি হচ্ছে 0.52 আর এটা 1.86, দিস ইকুয়াল টু 5। তাহলে এম ইকুয়াল টু কত হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কত হয়, 8 আর 5 13, 2.38। তাহলে 5/2.38, এটা হয়ে গেল আমাদের এম, ঠিক আছে। এম মানে কি, এবার এম মানে হচ্ছে কি বের করতে বলেছে আমাকে, যে হাউ মেনি গ্রামস অফ গ্লুকোজ, মানে W2 বের করতে বলেছে। তাহলে আমরা তো জানি যে W2 ইন্টু 1000 আর W1 M2, এটাই হচ্ছে মোলালিটি, মানে এখানে 5/2.38, ঠিক আছে। তাহলে W2 ইকুয়াল টু কত হবে, দেখো 5/2.38 ইন্টু W1 আর M2 এদিকে চলে যাবে। W1 হচ্ছে 100 গ্রাম জল আর M2 হচ্ছে গ্লুকোজ মানে 180, আর এখানে চলে আসবে 1000টা নিচে। তাহলে এটা হয়ে গেল 10, এটা হয়ে গেল 18, তাহলে 90 আর 2.38, এই হচ্ছে আমাদের। এবার এটা ক্যালকুলেট করলে যা আসবে সেটাই হচ্ছে আনসার, এত গ্রাম মেশাতে হবে। এবার ক্যালকুলেশনটা কী করে করব, 2.3 আর এখানে 9, তাহলে কত হচ্ছে, 4-এর কাছাকাছি কিছু একটা হবে। আমরা এখানে হিসাবটা করেই নিই এমনিতে, এখানটা মানে এখানে মানে 9000, তাহলে 238 আর 9000, মানে আমরা ভাগটা করেই দেখি কত হচ্ছে। 3 8 24 4 2
এখানটা কত হবে এবার সেটাই হচ্ছে দেখার। আট দুগুণে 16, 8 দিয়ে দেখি, 8 8 64, 4 6, এই হয়ে গেল আমাদের। এবার যদি এখানে দশমিক হয়, এখানে কত হবে, 23 দুগুণে 46.2 হয়ে গেল, এই 38.2, এটাই হয়ে যাবে আমাদের আনসার। ঠিক আছে, তাহলে এত গ্রাম আমাদের গ্লুকোজ মেশাতে হবে যাতে করে ফ্রিজিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্ট অফ দ্য সলিউশন এদের মধ্যেকার ডিফারেন্স 105 হয়। ঠিক আছে, পরেরটা দেখো। 2 aqueous solutions containing 7 গ্রাম ইউরিয়া অ্যান্ড 42 গ্রাম of an unknown substance respectively in 100 গ্রাম ওয়াটার। এর মানে হচ্ছে 100 গ্রাম জলের মধ্যে 7 গ্রাম ইউরিয়া মেশানো হয়েছে, আর আরেকটা সলিউশনে, দুটো সলিউশন আছে, আরেকটা সলিউশনে 100 গ্রাম জলের মধ্যে 42 গ্রাম অন্য একটা আননোন সাবস্টেন্স মেশানো হয়েছে। এবার বলছে যে ফ্রিজ অ্যাট সেম টেম্পারেচার, অর্থাৎ দুটো সলিউশন একই টেম্পারেচারে গিয়ে ফ্রিজ করছে, মানে তাদের ফ্রিজিং পয়েন্ট টিএফ ড্যাশ এটা সেম। টিএফ ড্যাশ যদি সেম হয় তাহলে ডেল্টা টিএফটাও সেম, কারণ সলভেন্টটা তো কমন জল। তাহলে মোট কথা হচ্ছে দুটো সলিউশনেরই ডেল্টা টিএফ সেম। এবার দুটো সলিউশনের কেএফটাও নিশ্চয়ই সেম হবে, কারণ জল আছে দুটোতেই। তাহলে ডেল্টা টিএফ যদি সেম হয় তাহলে আমরা বলতে পারি যে কেএফ ইন্টু মোলালিটি একটার জন্য, হ্যাঁ এখানে লিখে দিই আগে, ডেল্টা টিএফ 1 ইকুয়াল টু ডেল্টা টিএফ 2, দুটোরই ডেল্টা টিএফ সমান। কেন? কারণ ফ্রিজ অ্যাট সেম টেম্পারেচার, তাই জন্য। তাই যদি হয় তাহলে দিস ইকুয়াল টু কেএফ ইন্টু M2। কেএফ তো জলের ক্ষেত্রে দুটোতেই দুদিকেই একই থাকবে, সুতরাং ফাইনালি হচ্ছে দুটো সলিউশনের মোলালিটিটা সমান। মোলালিটি সমান মানে হচ্ছে কি লিখতে পারি আমরা, W2 ইন্টু 1000 আর W1 ইন্টু M2, এইটা সমান হবে দু ক্ষেত্রেই, তাই তো? তাহলে এইটা যদি আমি ভ্যালুগুলো এখন পুট করি তাহলে কী হবে দেখো। প্রথম সলিউশনের ক্ষেত্রে W2 কত, ইউরিয়া 7 গ্রাম, তাহলে 7 ইন্টু 1000, আর 100 গ্রাম জলের মধ্যে মেশানো হয়েছে ইউরিয়া, M2 হচ্ছে 60, আর আননোন সলিউট হচ্ছে 42 গ্রাম, 42 ইন্টু 1000 আর 100 ইন্টু M2। আননোন সলিউটের মোলার মাস এটাই বের করতে হবে M2। তাহলে এখান থেকে ইজিলি M2 ক্যালকুলেট করা যাবে। কত হচ্ছে দেখো, 7 আছে না, তাহলে এটা 6 হয়ে যাবে, আর এটা হয়ে গেল 10, আর 1 2 3 হয়ে গেল। তাহলে M2 ইকুয়াল টু, এখানে কত হচ্ছে 10 আর এখানে 6, 60, আবার এখানে একটা 6 আছে, 60 ইন্টু 6, 360 হয়ে গেল আমাদের M2। ঠিক আছে, পরেরটা দেখো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে এখানে এই অনেক সময় এখানে ইউনিট থাকবে না, আবার অনেক সময় ইউনিট থাকতেই পারে। যদি মোলার মাসের আমাদের ইউনিট লিখতেই হয় তাহলে গ্রাম মোল ইনভার্স লিখতে হবে। ঠিক আছে, তবে এটা হচ্ছে আজকে আমাদের শেষ প্রবলেম। হোয়াট অ্যামাউন্ট অফ ইথিলিন গ্লাইকল মাস্ট বি অ্যাডেড টু 4 kg অফ ওয়াটার টু প্রিভেন্ট solidification of liquid water at -6 degree C। লিকুইড ওয়াটারের সলিডিফিকেশান কখন হবে? যখন সলিউশনটা ফ্রিজিং পয়েন্টে পৌঁছবে। এবার বলছে যে ওই সলিডিফিকেশানটাকে প্রিভেন্ট করতে হবে কখন? -6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। তাহলে -6 ডিগ্রিতে প্রিভেন্ট করা মানে হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি ওরা যেটা বলতে চাইছে সেটা হচ্ছে -6 থেকে যদি সামান্য আমি কমাই টেম্পারেচার, তাহলেই সমস্ত লিকুইড ওয়াটার সলিডিফাই করে যাবে, মানে সবাই আইসে কনভার্ট হয়ে যাবে। সুতরাং -6 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটা হচ্ছে দ্যাট ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, যেখানে সমস্ত লিকুইড ওয়াটারটা সলিডিফাই হবে না, অর্থাৎ আইস এবং ওয়াটার ইকুইলিব্রিয়ামে থাকবে। তো যখনই এইরকম কোনো কোয়েশ্চেন আসবে যে সলিডিফিকেশানটা প্রিভেন্ট করতে হচ্ছে একটা সার্টেন টেম্পারেচারে, সেইটা আসলে ওর সলিউশনটার ফ্রিজিং পয়েন্ট বা টিএফ ড্যাশকেই বোঝায়। কারণ এই টেম্পারেচারটা হচ্ছে ইকুইলিব্রিয়াম টেম্পারেচার, এর থেকে সামান্য কম টেম্পারেচার হলেই সমস্তটাই সলিডিফাই করে যাবে। তাহলে
অ্যাকচুয়ালি ডেল্টা টিএফটা যেটা হয়ে গেল সেটা হচ্ছে 6। সো দিস ইকুয়াল টু কেএফ মানে জলের কেএফ 1.86 আর W2 আমাদেরকে বের করতে হবে না, হোয়াট অ্যামাউন্ট অফ ইথিলিন গ্লাইকল মাস্ট বি অ্যাডেড। তাহলে W2 ইন্টু 1000 আর 4 কেজি মানে 4000 গ্রাম জল, আর M2 ইথিলিন গ্লাইকলের 62 হয়, আমরা এর আগের অঙ্কে প্রুফ করেছি। তাহলে এখান থেকে আমি W2 কী পাবো, এই যে 6 আছে না এদিকে, তাহলে 6 ইন্টু 4000 ইন্টু 62 আর এদিকে কি হয়ে যাবে 1.86 হয়ে যাবে আর 1000 হয়ে যাবে। তাহলে এটা 4 হয়ে গেল। আচ্ছা এটা যদি কেটে দিই তাহলে 0.31 হয়ে গেল, এটা 0.31 হ্যাঁ ঠিকই আছে, 0.31 হয়ে গেল। তাহলে এটা ধরো 2 হয়ে গেল না, মানে 200 হয়ে গেল এটা। তাহলে W2 হচ্ছে 800। তাহলে 800 গ্রাম আমাকে কী করতে হবে, ইথিলিন গ্লাইকল মেশাতে হবে যাতে করে এই টেম্পারেচারে সলিডিফিকেশনটা না হয়। তো দেখো এই ছিল আজকে আমাদের ডেল্টা টিবি এবং ডেল্টা টিএফ সংক্রান্ত কিছু প্রবলেম। আর এই ধরনের আরও কিছু প্রবলেম তোমরা বাড়িতে সলভ করো। আর পরের ভিডিওতে আমরা অসমোটিক প্রেশার অর্থাৎ ফোর্থ যে আমাদের কোলিগেটিভ প্রপার্টি আছে সেটা শুরু করব। তবে যাওয়ার আগে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো। ওকে।